সচিবালয়ে আগুনে পুড়ল ৫ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। দুর্ঘটনা নাকি নাশকতা জানতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ৩ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। দোতলা থেকে লাগছে মনে ৪ তলা পর্যন্ত, এই সাইড প্লাস ওই সাইডও বিদ্যুৎ নাই, কাজের কোনো পরিবেশ নাই। এখানে নিরাপত্তার ব্যত্যয় ছিল কিনা, অন্য কোনো বিষয় ছিল কিনা, কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে, এগুলো সবই এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি বাইনামনে সংগ্রহ করা হয়ে গেছে। হাসিনা সরকারের অপকর্মের ফাইল গায়েবে পরিকল্পিত অগ্নিকাণ্ড দাবি সার্জিসের। দুর্ঘটনা মানতে নারাজ বিএনপিও। শেখ হাসিনার সময় বিভিন্ন অন্যায়, অপকর্ম, দুর্নীতি ছিল, এগুলোর যে ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে। শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাড়ি যাওয়া হলো না ফায়ার ফাইটার নয়নের। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিভে গেল জীবন প্রদীপ। গুলিস্তানে জানাজা, গ্রামের বাড়ি রংপুরে মাতম। বিডিআর হত্যার তদন্ত দলে থাকবেন বিদেশি আইনজ্ঞ। অন্য দেশের সম্পৃক্ততা পেলে করা হবে দায়ী। প্রথম বৈঠক শেষে কমিশন চেয়ারম্যান। ৩ মাসের কাজ শেষ করার আশা। সংস্কারের পাশাপাশি দিতে হবে নির্বাচনের রোডম্যাপ। সরকারের প্রতি আহ্বান জামাত আমিরের। বললেন, ভারতে বসে এখনো ষড়যন্ত্র লিপ্ত স্বৈরাচারী ও তার দোসররা। পূর্বাঞ্চলে শেখ হাসিনা পরিবারের ৬০ কাঠা প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু। ৬,০০০ কোটি টাকা অস্বাভাবিক লেনদেন, নসরুল হামিদের বিরুদ্ধে মামলা। এবং শাহ আমানতে দুবাই ফেরত বিমানের ফ্লাইট থেকে স্বর্ণের ২০টি বার উদ্ধার। নারী যাত্রী আটক, উড়োজাহাজ জব্দ করল শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনে পুড়েছে ৫টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। গভীর রাতে ৭ নম্বর ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৬ ঘন্টার চেষ্টায় আসে নিয়ন্ত্রণে। সহায়তায় ছিলেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সদস্যরা। কাজ করার সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন। অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আল আমিন তুষারকে সঙ্গে নিয়ে মনির হুসাইনের রিপোর্ট। দাউ দাউ করে জ্বলছে আগুন। বুধবার রাত ১টা ৫২ হঠাৎই আগুন লাগে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ তলায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ৯ তলা পর্যন্ত। শুরুতে বিভিন্ন তলায় কয়েকটি আলাদা স্থানে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে প্রথম দফায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় একে একে যোগ দেয় আরও ১১টি ইউনিট। সহায়তায় যুক্ত হয় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে অব্যবস্থাপনার অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। একটা সাধারণ জায়গায় আগুন লাগলে যে ব্যবহারটা করি, সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রেও করি, তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায়। ফায়ার সার্ভিসের এত ল্যাডার, এত গাড়ি, এত প্রযুক্তি থেকে লাভ কি? যদি এত বড় বাংলাদেশের একটা হৃৎপিণ্ড ফুরে যাচ্ছে, এটা যদি নিয়ন্ত্রণে আনতে না পারে। আগুন নিভানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। ভোরে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের মহাপরিচালকও। জানান, সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় মারা গেছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। এছাড়া আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন আরও কয়েকজন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আগুন লাগার ৬ ঘন্টা পর ঘটনাস্থলে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, দুর্ঘটনা নাকি নাশকতা তা জানা যাবে তদন্তের পর। পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা?
প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। আগুনে ক্ষতিগ্রস্ত ৬ষ্ঠ থেকে ৯ম তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করে ৩ উপদেষ্টা জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ কয়েকটি মন্ত্রণালয়ের নথির কোনো ডেটাবেজ না থাকায় সেগুলো উদ্ধার সম্ভব কিনা তা এখনই বলা যাচ্ছে না। গভীর রাতে সচিবালয়ে আগুন লাগার ঘটনায় বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভা করে উপদেষ্টা পরিষদ, যেখানে অগ্নিকাণ্ডের তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ৮ সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন ৩ উপদেষ্টা। জানান ৩ দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। উৎস কি, কারণ কি, এটা তারা আমাদেরকে ৩ দিনের মধ্যে জানাবেন। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৫ মন্ত্রণালয়ের নথির মধ্যে কয়েকটি মন্ত্রণালয়ে কোনো ডাটাবেজ না থাকায় সেগুলো উদ্ধার করা সম্ভব কিনা তা এখনই বলা যাচ্ছে না। এদিকে শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার দুর্নীতির নথি পাওয়া গিয়েছিল বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। সেগুলো পুড়ে গেলেও পিরোজপুর থেকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি। পিরোজপুর জেলায় অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেহেতু পিরোজপুর জেলা পর্যায়ে সংগঠিত হয়েছে, জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো। এদিকে সচিবালয়ের অগ্নিকাণ্ডের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি বাইনাও মনে সংগ্রহ করা হয়ে গেছে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ের একটি ভবনে ভস্মীভূত হওয়ায় পুরো সচিবালয়ে নেমে আসে স্থবিরতা। বেশিরভাগ ভবন বিদ্যুৎহীন থাকায় কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে প্রবেশ করেও অফিস করতে পারেননি। এদিকে সকালে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম জানিয়েছেন, আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্তের পর জানা যাবে মূল কারণ। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে বৃহস্পতিবার সকালে। ভয়াবহ আগুনের ঘটনায় সচিবালয়ের ৫টি গেট বন্ধ করে বুধবার রাত থেকেই সেখানে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী। সকালে সচিবালয়ে কর্মরত কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী বাইরে অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে ১০টার দিকে খুলে দেওয়া হয় ৫ নম্বর ফটক। পরে অপেক্ষমান কর্মকর্তা কর্মচারীরা পায়ে হেঁটে প্রবেশ করেন সচিবালয়ে। কিন্তু সচিবালয়ের বিভিন্ন ভবন বিদ্যুৎবিহীন ও লিফটগুলো বন্ধ থাকায় বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী অফিস করতে পারেননি। ফলে কাজের ক্ষেত্রে দেখা দেয় স্থবিরতা। এ অবস্থায় প্রবেশের কিছুক্ষণ পরেই কর্মকর্তা কর্মচারীরা বাইরে বেরিয়ে আসতে থাকেন। অগ্নিকাণ্ডের সময়ে সচিবালয়ের ভেতরে অবস্থান করা প্রত্যক্ষদর্শী সহ কর্মচারীরা বাইরে বেরিয়ে তুলে ধরেন তাদের অভিজ্ঞতা। ভিতরে গেলাম দেখতে, তো দেখলাম তারা অনেক দ্রুতই কাজ করছে, অনেকগুলো ফ্লোর পড়ছে, ৬, ৭, ৮, ৯ তলা পর্যন্ত মানে পুরা ফ্লোর পড়ে গেছে আর কি। বিদ্যুৎ নাই, কাজের কোনো পরিবেশ নাই, মানে ঢুকতেই দিচ্ছে না। ভিতরে যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এখন পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে, আর এখন আমাদের ভবনের লিফট বন্ধ। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম। পরে গণমাধ্যমকে তিনি জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুরো বিষয় খতিয়ে দেখার পরেই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। ভিতরে পড়েছে অফিস এবং করিডোরে অনেক ক্ষতি হয়েছে। তদন্ত না হওয়ার আগে বলা যাচ্ছে না এটা কি হয়েছে, এটার জন্য তদন্ত কমিটি করা হয়েছে। অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে সেটি এত দ্রুত নিরূপণ করা সম্ভব নয় বলেও জানান উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সকালে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল ফায়ার ফাইটার নয়নের, কিন্তু মধ্যরাতে সচিবালয়ে আগুন লাগলে ডাক পড়ে সেখানে যাওয়ার। আগুন নেভাতে যখন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তখনই নয়নের প্রাণ কেড়ে নেয় বেপরোয়া ট্রাক। দুপুরে গুলিস্তানের ফায়ার সার্ভিসের সদর দপ্তরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুর্ঘটনার দায় স্বীকার করে দ্রুতই দোষীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সচিবালয়ে তখন আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা, চলছে ফায়ার ফাইটারদের দৌড়ঝাঁপ। দায়িত্ব পালনে তেজগাঁও থেকে ছুটে গিয়েছিলেন সোহানুজ্জামান নয়নও, যুক্ত হন আগুন নেভানোর কাজে। পানির পাইপ সংযোগ দিতে সচিবালয়ের রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দেয় তাকে। ঢাকা মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি নয়নকে। বৃহস্পতিবার সকালেই ছুটিতে বাড়িতে যাওয়ার কথা ছিল নয়নের। রাতেই গুছিয়ে রেখেছিলেন ব্যাগ, কিন্তু তার হলো না। বাড়িতে যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু আল্লাহ তো তার আগে নিয়ে গেল। সেফটি যদি আরো বেশি দিতেন, রাস্তা ব্লক করে টোটাল কাজ তারা কার্যক্রম সুন্দরভাবে চালাইতেন, তাহলে হয়তো দুর্ঘটনার সম্মুখীন সে হয়তো হতো না। আল্লাহু আকবার। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গুলিস্তানে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে নয়নের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে এই দুর্ঘটনায় ব্যর্থতার জন্য দায়ী করা হয় উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টাকে। তার পরিবারের ভরণ পোষণ আমি মনে করি বা আমার দাবি এবং আমার চাওয়া সরকার থেকে বহন করা দরকার। দুর্ঘটনার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে। এই বিচার তো অবশ্যই হবে। আমার একটা কর্মী মারা গেল, এটা আমার একটা ব্যর্থতা না? আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। এদিকে নয়নের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে রংপুরের মিঠাপুকুরে তার গ্রামের বাড়িতে। ঘাতক চালকের শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী। খুব ভালো ছিল, ছোট হাতে আমরা খাওয়া দাওয়া করতে পারতেছি না। আমার ফজরের নামাজ পড়িয়াতে আমরা হতাশ হয়ে গেছি। নিহত সোহানুজ্জামান নয়ন ঢাকার তেজগাঁও ফায়ার সার্ভিসের স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ড সাধারণ কোনো দুর্ঘটনা নয় বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি দাবি করেছেন, শেখ হাসিনার অপকর্মের ফাইলগুলো নিয়ে তদন্ত চলায় পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়কদের সঙ্গে সাক্ষাতের সময় কথা বলেছেন সার্জিস। এই ঘটনায় আন্দোলনের ছাত্র প্রতিনিধি এবং উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কার্যালয় পুড়ে গেছে। সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এবং এটার ধরন যেমন, অবস্থান যেমন, এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনাবশত কোনো আগুন হতে পারে না। খুনি শেখ হাসিনার সময়ে যারা বিভিন্ন দালাল ছিল, বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল, এগুলোর যে ফাইলগুলো, এই ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে। সচিবালয়ে আগুনের ঘটনাকে দুর্ঘটনা মানতে নারাজ বিএনপিও। নেতারা বলছেন, শেখ হাসিনা তার দোসরদের বাঁচাতেই সচিবালয়ে পরিকল্পিত আগুন দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে ঘটনা তদন্ত করে সত্য উদ্ঘাটনের আহ্বান তাদের। সচিবালয়ে লাগা আগুনে জরুরি নথি পুড়ে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার রাজধানীর ডিআরইউতে এক আলোচনা সভায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সচিবালয়ের আগুন পরিকল্পিত ঘটনা। শেখ হাসিনা আমলের নথি চাওয়ার পরই তা গায়েব করতে এই কাজ করা হয়েছে। ঘটনার নিরপেক্ষ রাষ্ট্রীয় তদন্তের দাবি তার। আমরা এর আগেও দেখেছি, যখন কোনো সচিব কোনো মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে, তখনই আপনার সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয়ের মধ্যে আগুন ধরে। উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত। শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নিকাণ্ড, এইটা মানুষকে ভাবিয়ে তুলেছে। এদিন জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রশ্ন তোলেন, সচিবালয়ে আগুনের সঙ্গে জড়িতদের এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেফতারের আইনের আওতায় আনা হলো না? এখনো ষড়যন্ত্রের জাল বিস্তার করবে, এখনো সচিবালয়ে আগুন লাগিয়ে দিবে, এখনো গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনাকে আবার ক্ষমতা আনার ষড়যন্ত্র করবে। এটা কোনোদিনও আমরা মেনে নেব না। শেখ হাসিনা ও তার দোসরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান বক্তারা। শেখ হাসিনার
প্রেতাত্মাদেরকে আইনের আওতায় আনতে হবে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বাস্তবভিত্তিক ও মৌলিক সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোড ম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, নির্বাচনের আগে প্রবাসীদেরও ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে। খুলনার কয়রায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন। রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে নিজেদের শক্তির জানান দিতে দেশের বিভিন্ন প্রান্ত চষে বেড়াচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। এবার খুলনার কয়রায় কর্মী সভায় অংশ নিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে কপোতাক্ষ কলেজ মাঠে সভাস্থল কানায় কানায় ভরে ওঠে কর্মীদের সরব উপস্থিতিতে। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বাস্তব ভিত্তিক ও মৌলিক সংস্কার করতে হবে। আমাদের যে সন্তানেরা তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই, ভোটের প্রতি যাদের ঘৃণা সৃষ্টি হয়েছিল, সেই অধিকার তারা ফিরে পেয়েছে, তারা ফিরে পায়নি, তারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, আমরা তাদেরকে সেলিউট জানাই। এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে। যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে, সেই দল তত পার্সেন্ট প্রতিনিধিত্ব করবে। এতে করে 1% ভোটও যদি কোনো দল পায়, সেই দলের যোগ্য লোক থাকলে তারাও গিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। কারো হাতে, কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট, এই দুইটা জিম্মি আর হওয়ার আশঙ্কা থাকবে না। এর আগে সকালে ডুমুরিয়ার 18 মাইল ও পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে পথসভায় বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ভারত থেকে চোখ রাঙিয়ে আর বাংলাদেশ শাসন করা যাবে না। দেশের মানুষ প্রতিবাদের সাহস সঞ্চয় করেছে। দেশের মানুষ বুকে মুখ খুলে দিয়ে, ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর, সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না। আগামীর বৈষম্যহীন বাংলাদেশ করার নেতৃত্ব যুব সমাজের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। অনুমান নয়, যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতেই বিডিআর হত্যাকাণ্ডে বিদেশি ষড়যন্ত্র, বিদেশি রাষ্ট্রের সম্পৃক্ততা নির্ণয় করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান। প্রথম বৈঠক শেষে কমিশন প্রধান বলেন, তদন্ত কাজে স্বচ্ছতা আনতে নিয়োগ করা হবে বিদেশি আইনজ্ঞ। আর হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে বিদেশে থাকা ব্যক্তিদের দেশে ফেরানো না গেলে বিদেশেই জিজ্ঞাসাবাদের চেষ্টা করা হবে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত দেশি বিদেশি ষড়যন্ত্র, প্রকৃত ঘটনার স্বরূপ উদ্ঘাটন এবং অপরাধীদের চিহ্নিত করতে জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠিত হয়। বৃহস্পতিবার বিজিবি সদর দফতরে অনুষ্ঠিত হয় কমিশনের প্রথম বৈঠক। বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান সাংবাদিকদের জানান, তারা কোনো চাপের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষভাবে তদন্ত কাজ চালাবেন। আমরা দুইজন বাংলাদেশ থেকে আমাদের এই কমিশনের সঙ্গে অ্যাটাচ করতে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করবো চিঠির মাধ্যমে। আর একটা হলো, যেহেতু বিদেশি শক্তিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, অতএব আমি আন্তর্জাতিক বানের বিদেশে দুইজন আইনজ্ঞ আমাদের এই কমিশনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন আমরা জানাবো। কমিশন প্রধান বলেন, হত্যাকাণ্ডে জড়িত কেউ বিদেশে থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরানোর চেষ্টা করা হবে। প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে, যদি এক্সট্রাডিট করা সম্ভব না হয়, তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। অনুমান নয়, তথ্য প্রমাণের ভিত্তিতেই বিদেশি ষড়যন্ত্র ও বিদেশি রাষ্ট্রের সম্পৃক্ততা নির্ণয় করা হবে বলে জানান কমিশনের চেয়ারম্যান। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমাদের নিরপেক্ষভাবে নির্ভয়ভাবে আমরা অগ্রসর হতে চাই। এছাড়া কমিশনের চেয়ারম্যানকে উপদেষ্টার মর্যাদা দেওয়ার পাশাপাশি সদস্য সহ তদন্তে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানানো হয়েছে বলেও জানান তিনি। দেশের স্বার্থে, জাতির স্বার্থে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানের খবর। জুলাই আগস্টের বিপ্লবে প্রাণ গেছে যশোরের 3 মেধাবী সন্তানের। গুলিবিদ্ধ আহত হয়েছেন আরো অনেকে। সন্তানদের আত্মাহুতি নিয়ে গর্ব করলো, এখনো চোখের জলে দিন কাটছে স্বজনদের। জুয়েল মৃধার তথ্য, আবুল কালাম আজাদের পাঠানো ছবি নিয়ে দেখব বিস্তারিত।
শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনে শরিক ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে এই আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী বিক্ষোভেও। দিন যতই গড়িয়েছিল ততই ঘনীভূত হয়েছিল আন্দোলন। শুধু শিক্ষার্থীদের মাঝেই সীমাবদ্ধ থাকেনি, অংশ নেন বিভিন্ন শ্রেণী ও পেশাজীবী সহ সর্বস্তরের মানুষ। হতে থাকে মিছিল, অবরোধ, কর্মসূচি। তবে রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন যশোরের ঝিকরগাছার দেউলি গ্রামের ইমতিয়াজ আহমেদ জাবির, কেশবপুর উপজেলার ভল্লুকঘর গ্রামের তৌহিদ ইসলাম ও বেনাপোলের আব্দুল্লাহ। আহত হয়েছেন আরো অনেকে। কলেজে চলে যাচ্ছে আজকে, জানেন মনে হচ্ছে এতগুলো সন্তান দেখছি, কেন আমার সন্তান নেই। আমার ছেলে তো ভার্সিটিতে পড়তো, ওর আব্বু রাতা কমিল করে আব্বু আব্বু বলে চিল্লায়। আমাদের ভরসা ছিল ছেলে আমাদের হয়তো বৃদ্ধা বয়সে তারা আমাদের দেখাশোনা করতো, সব কিছু করতো। সে পথ তো আমাদের হারিয়ে গেছে। এখন রাষ্ট্র বিবেচনা করবে এই শহীদদের জন্য, শুধু আমার বলে না, প্রত্যেকটা শহীদের জন্য কি করবে না রাষ্ট্রই ভালো বুঝ করবে। আমাদের আর কোনো আশা আকাঙ্ক্ষা আর এখন বর্তমান নেই। গর্ববোধ করি আমার দেশের ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বলছেন, হতাহতদের পরিবারকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার আওতায় আনতে কাজ করছেন তারা। যারা নিহত হয়েছে তাদের এখনো রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা বা পৃষ্ঠপোষকতা তারা রাষ্ট্র থেকে পায়নি। আমরা চেষ্টা করছি তাদেরকে রাষ্ট্রীয় সুবিধার ভিতরে আনার এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্য। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্যরা সহায়তা কামনা করেছেন। সময় সংবাদ, যশোর। বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যার নির্দেশ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়ায় লাশ পোড়ানোর সঙ্গে জড়িত এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঢাকার আশুলিয়ায় গুলি করে 6 জনকে হত্যার পর প্রিজন ভ্যানে আগুন দিয়ে লাশ পুড়িয়ে ফেলার এ দৃশ্য কোনো না কোনো মাধ্যমে দেখেছে সবাই। বর্বর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে আলাদা একটি মামলাও হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। লাশ পোড়ানোর সঙ্গে সরাসরি জড়িত 2 পুলিশ সদস্যকে বুধবার গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার সকালে কনস্টেবল মুকুল চোকদারকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। চিফ প্রসিকিউটর বলছেন, আশুলিয়ার ঘটনাসহ জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তদানীন্তন প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থদের নির্দেশে এই পুলিশ বাহিনী সংগঠিত করেছে, তার নৃশংসতার প্রমাণ এটা। সেই নৃশংসতার সাথে সরাসরি যে ব্যক্তি জড়িত, যে ব্যক্তি বর্গ জড়িত, তাদের মধ্যে 2 জনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমরা এই তদন্ত কার্যগুলো চূড়ান্ত প্রতিবেদন, অর্থাৎ তদন্ত যে প্রতিবেদন, সেগুলোকে চূড়ান্ত করতে সক্ষম হব এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করতে পারবো। তদন্তে শেখ হাসিনার গণহত্যার নির্দেশ দেওয়ার অকাট্য প্রমাণ উঠে এসেছে বলেও জানান চিফ প্রসিকিউটর। এই অপরাধগুলো প্রমাণ করতে চাই যে প্রধানমন্ত্রীর নির্দেশটা বাস্তবায়নটা কিভাবে হয়েছে, সেই জন্য এই গ্রাউন্ড লেভেলের এবং নিষ্ঠুরতম কাজ যারা করেছে এদের কয়েকটাকে আমরা ধরেছি। এদের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী পর্যন্ত যে কমান্ড স্ট্রাকচার এবং নির্দেশের যে ধারাবাহিকতা সেটা প্রমাণিত হয়েছে। জুলাই আগস্ট গণহত্যার মামলায় আসামিদের গ্রেফতারে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা সহ তাদের পরিবারের 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়াও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকেলে দুদকের ব্রিফিংয়ে এসব কথা জানান সংস্থাটির মহাপরিচালক। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগে 2.5 শতাধিক মামলা হয়েছে। অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। এবার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে দুদকের এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক জানান, পূর্বাচলের প্লট অবৈধভাবে নিজেদের নাম করিয়ে নেয়ায় হাসিনা, রেহানা সহ শেখ পরিবারের 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে নিজ নামে তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে জনাব সাইমা ওয়াজেদ পুতুল 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট
বরাদ্দ নেয়ার। দুদক মহাপরিচালক জানান ৬,০০০ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধেও মামলা হয়েছে। প্রতিমন্ত্রী হিসাবে কর্মরত থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৩৬ কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর সম্পদ অর্জন করেছেন এবং নিজ নামে ৯৮টি ব্যাংক হিসাবে মোট ৩,১৮১ কোটি টাকা জমা এবং ৩,১৮০ কোটি টাকা উত্তোলন করেছেন। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রশাসন ক্যাডারে চাকরির অপরাধে নওগাঁ আত্রাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে কালো কাপড়ে ঢাকা মাঠে বিপিএল এর প্রস্তুতি, ক্রিকেটারদের অনুশীলনের ছবি সংগ্রহে গিয়ে বিপাকে গণমাধ্যম কর্মীরা, বিসিবির আচরণে ক্ষুব্ধ ফ্রাঞ্চাইজিগুলো। চট্টগ্রামের শাহাবুনাথ বিমানবন্দরে দুবাই ফেরত একটি ফ্লাইট থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। গ্রেফতার করা হয়েছে এক যাত্রীকে। এই ঘটনায় ওই বিমানটি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সকালে এনএসআই, বিমানবন্দরের নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথভাবেই অভিযান চালায়। জব্দকৃত বারগুলোর ওজন ২ কেজি ৩৩ গ্রাম। এনএসআই ও শুল্ক গোয়েন্দা জানায়, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের ভেতর তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী আসনের নিচে প্লাস্টিক স্কচ টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বার পাওয়া যায়। গ্রেফতার করা হয় আতিয়া সামিয়া নামের যাত্রীকে। তিনি দুবাইয়ে একটি স্বর্ণের দোকানে বিক্রয় কর্মকর্তা হিসেবে কাজ করেন। সামিয়ার বিরুদ্ধে নগরীর পতেঙ্গা থানায় মামলা হয়েছে। এবার বাণিজ্যের খবর। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি হওয়া প্রায় ২৪,৫০০ টন চাল নিয়ে এমভি টানিস ড্রিম জাহাজটি সকালে বন্দরের জেটিতে নোঙর করে। চাল আমদানি হওয়ায় ঊর্ধ্বমুখী এই বাজারে সরবরাহ বাড়ার পাশাপাশি দামেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা খাদ্য মন্ত্রণালয়ের। নুরজামাল আতিকের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। ভারত থেকে আমদানি ৯০ টন সেদ্ধ চাল নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর জেটিতে নোঙর করে এমভি টানিস ড্রিম জাহাজটি। এই সময় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিপিং এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, চুক্তি অনুযায়ী ভারত থেকে আসবে ৫০,০০০ টন চাল। G2G চুক্তির আওতায় এই চাল আমদানি করা হয়েছে। যখন সরবরাহ বাড়বে তখন এটা স্বাভাবিক স্টেবল অবস্থায় ফিরে আসার কথা। তো আমরা যেহেতু সরবরাহ বাড়াচ্ছি, স্বাভাবিকভাবেই সেটা তো কমার কথা। আমদানি করা চালের নমুনা সংগ্রহের পর পাঠানো হয়েছে ভৌত পরীক্ষার জন্য। এই কাজ শেষে শুরু হবে খালাস প্রক্রিয়া। সাধারণত 2 দিন 2.5 দিনের মধ্যে পৌঁছে গেছে। ওখানে 22 তারিখে সেল করছিল। এটা গতকাল বিকাল 3:30 আসছিল। আমাদের আউটার অ্যাঙ্করে যে বি অ্যাঙ্করে আসছিল, মানে ব্রাভো অ্যাঙ্করে। কিছুক্ষণ আগেই এটা এখানে বাড়তে চলে আসে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক বাজার থেকে এবার ৬ লাখ টন চাল সংগ্রহের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে ভারত থেকে আসলো এ চাল, যা অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি হওয়া চালের প্রথম চালান। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ইংরেজি নববর্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আতশবাজি, পটকা ও ফানুস থেকে যাতে দুর্ঘটনা না ঘটে সে বিষয়েও বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এদিন উত্তরায় এক অভিযান চালিয়ে বিস্ফোরক সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুয়ারে কড়া নাড়ছে ইংরেজি নতুন বছর। 2024 এর প্রাপ্তি ও গ্লানির সঙ্গে নিয়েই আলোকসজ্জা আর নানা আয়োজনে বরণ করা হবে 2025কে। তবে প্রতি বছর রাজধানীতে নববর্ষে আতশবাজি, পটকা ও ফানুস ওড়ানো থেকে হওয়া দুর্ঘটনা এড়াতে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে বলে জানালো ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার জানালেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বক্ষণিক টহল ও অভিযান চালানো হবে। একই সঙ্গে 31st নাইটে মেনে চলতে হবে বেশ কিছু নির্দেশনা। ইংরেজি নববর্ষ উপলক্ষে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দুর্ঘটনা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে
সকল প্রকার আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার জন্য সকলকে বিনীত অনুরোধ করা হলো। আতশবাজি ও পটকা জব্দে বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় অভিযান চালান ডিএমপির সদস্যরা। এ সময় 13টি কার্টুন সহ গ্রেফতার করা হয় দুজনকে। অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ কর্তৃক 13 কার্টুন তারাবাজি, পটকা ও ক্র্যাকার্স উদ্ধার করেছে। অবৈধ বিস্ফোরক পেলে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তথ্য পাওয়ার সাথে সাথে আমরা সেখানে অভিযান পরিচালনা করছি। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ছাত্রদলের সদ্য ঘোষিত ঢাকা মহানগর শাখার 11টি কমিটি বিতর্কিত দাবি করে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিতরা। তাদের অভিযোগ, কমিটি গঠনে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি, রাখা হয়েছে বিতর্কিতদের। বিকেলে রাজধানী কারওয়ান বাজারে মিছিলের এক পর্যায়ে সড়কে বসে পড়েন বিক্ষোভকারীরা। অভিযোগ করেন আর্থিক লেনদেন ও স্বজন প্রীতির মাধ্যমে অযোগ্য, নিষ্ক্রিয়, বিতর্কিত বহিরাগতদের নিয়ে কমিটি করা হয়েছে। দ্রুত এসব কমিটি বাতিলের পাশাপাশি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির বিলুপ্তির দাবি জানিয়েছেন তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন নেতারা। নিজস্ব বলয় সৃষ্টি করার জন্য রাজপথের প্রকৃত ত্যাগীদেরকে অবমূল্যায়ন কোথায়, তাদের ভিতরে সাংগঠনিক ব্যবস্থা নেব এবং দ্রুত আমরা এই কেন্দ্রীয় সংসদকে বিলুপ্তি করার জন্য অনুরোধ করছি। এই কমিটি যারা দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জন্য হয়। তারা মাইমেন দিয়ে পকেট কমিটি করেছে ও অতি বিলম্বে এই কমিটি বিলুপ্ত চাই। এই ত্যাগীদের মূল্যায়ন যদি না করা হয় তাহলে আমরা যে কোনো সময় আমরা দুর্বল আন্দোলন করব। অবৈধভাবে ভারতে প্রবেশের পর খাসিয়ার গুলিতে মারুফ মিয়া নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। দুপুরে সিলেটের মিনাটুলা বিওপির সীমান্ত পিলার থেকে ভারতের অন্তত 60 গজ অভ্যন্তরে এই ঘটনা ঘটে। বিজিবি জানায় নিহত মারুফ সহ আরও কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সুপারি বাগান এলাকায় যায়। এই সময় দ্বন্দ্বের এক পর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক একনলা বন্দুক দিয়ে গুলি করে। পরে সঙ্গে থাকা অন্যরা মারুফকে আহত অবস্থায় বাংলাদেশ নিয়ে আসে। স্বজনরা চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করে। রাতের সময় গাজায় হাসপাতালের পাশে ইসরায়েলের হামলায় 5 সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়াও উপত্যকা জুড়ে তাণ্ডবে একদিনে মারা গেছেন অন্তত 33 জন, আহত হয়েছেন আরও 39 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে গাজার নুসেরাত শরণার্থী শিবিরে আল আওদা হাসপাতালের কাছে বিমান হামলা চালায় ইসরায়েল। এই ঘটনায় হতাহতদের মধ্যে কয়েকজন সাংবাদিক রয়েছেন। আল জাজিরা জানায়, আল কুদস টুডে চ্যানেলের সাংবাদিকদের সম্প্রচার ভ্যানটি ইসরায়েলি হামলার শিকার হয়। হামলার পাশাপাশি বুধবার পশ্চিম তীরে 25 ফিলিস্তিনিকে আটক করে নেতানিয়াহুর সেনারা। একই দিনে দক্ষিণ এবং মধ্য গাজায় সুড়ঙ্গ ধ্বংস করার ভিডিও প্রকাশ করে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে চরম ঠান্ডায় শরণার্থী শিবিরে বসবাসরত 3 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মারাত্মক ঠান্ডায় হাইপোথার্মিয়ায় মারা যায় তারা। যুদ্ধবিরতি নিয়ে হামাস এবং ইসরায়েলের মধ্যে আলোচনা শুরু হলেও তা আবারও ব্যর্থ হয়েছে। দুই পক্ষই একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপে ব্যস্ত। এই অবস্থায় দ্রুত যুদ্ধবিরতিতে রাজি হয়ে বন্দীদের ফিরিয়ে আনতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন খোদ ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। বিপিএল ঘিরে ক্রিকেটারদের প্রথম দিনের অনুশীলনের সংবাদ সংগ্রহে গিয়ে বিব্রতকর এক অভিজ্ঞতার সাক্ষী হলেন গণমাধ্যম কর্মীরা। রুদ্ধদ্বার অনুশীলন না হলেও তা ব্যাহত হয়েছে বিসিবির খামখেয়ালিতে। কোন যৌক্তিক কারণ ছাড়াই কালো কাপড়ে ঢেকে রাখা হয় একাডেমির মাঠ? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবরই দাবি করে থাকে গণমাধ্যম কর্মীরা নাকি বিসিবির একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, কিন্তু বাস্তবতা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারই এখন কালো কাপড়ের মলাটে আবদ্ধ। 3 দিন বাকি দেশের সবচাইতে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার। তবে প্রচার প্রচারণা বলতে এখনো কেবলই কনসার্টে সীমাবদ্ধ। যদিও শুরু হয়েছে দলগুলোর আনুষ্ঠানিক প্রস্তুতি, তবে সেখানেও কিসের এত ভয় বিসিবির? বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুশীলনের খবর সংগ্রহে যারা মাঠে এসেছেন তারা মুখোমুখি হয়েছেন বিব্রতকর এক পরিস্থিতির। কালো কাপড়ে ঢাকা একাডেমি মাঠের একাংশ যেন কিছু লুকাতে চাইছে বিসিবি। রাজনৈতিক পট পরিবর্তনে ইতিবাচক পরিবর্তনের স্লোগান এখন সর্বত্রই, তবে বোর্ড হাঁটছে ভিন্ন পথে। সবকিছুতেই লুকো ছাপা, তাই হয়তো কালো কাপড়ে সেই দাগ লুকানোর চেষ্টা। আজকের আগ পর্যন্ত যতগুলো বিপিএল হয়েছে, আজকের দিনটা সবচেয়ে বাজিং থাকে। ফার্স্ট ডে অফ প্র্যাকটিস ইন বিপিএল, টিমস কামিং আপ, প্লেয়ার ঢুকতেছে, মজা করতেছে, এগুলো এবং মানুষের যারা আপনার দর্শক তাদের এটা প্রতি একটা আগ্রহ থাকে। এখন বিপিএল শুরু হওয়ার আগে যদি আগ্রহের দিকে এরকম পানি ঢেলে দেওয়া হয়, এটা আসলে কতটা
যৌক্তিক এটা তো একমাত্র বিপিএল গভর্নিং কাউন্সিলের মেম্বারে বলতে পারবেন। এখান থেকে আমাকে 4টা নেট ক্রস করতে হচ্ছে, তারপরে একটা প্লেয়ারের আমি ছবি দেখি। এখন এই ছবিটা প্লেয়ারের, ওই ছবিটা আমি নিজেই বুঝতে পারতেছি না যে এটা কোন প্লেয়ার, তাহলে দর্শক বুঝবে কোথা থেকে? দলগুলো অনেক সময় নিজেদের কৌশল সম্পর্কে প্রতিপক্ষকে না জানাতে করে রুদ্ধদ্বার অনুশীলন। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো নিশ্চিত করেছে এ ব্যাপারে কিছুই জানা নেই তাদের। ডেফিনেটলি বিসিবির কল, তারা ডিসিশন নেবে যে কী করতে হবে না করতে হবে। তবে ডেফিনেটলি আমি মনে করি সেটা নিয়ে মনে কথা তো অবশ্যই বলবে, যেহেতু ফ্র্যাঞ্চাইজিগুলোও চায় তাদের সম্বন্ধে জানুক মানুষরা, ভিডিও দেখুক এরাই, তো ডেফিনেটলি কথা বলে। বাট আমি একদমই একটার এখতিয়ারভুক্ত না, আমি জানিও না কী অবস্থা, কেন এরকম করা হচ্ছে সেটা আমি বলতে পারবো না আসলে। এ নিয়ে বিসিবির সঙ্গে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি কোনো সদুত্তর। পরে জানা গেছে বিষয়টি আমলে নেওয়া হয়েছে। শুক্রবার থেকেই হয়তো অনুশীলন উন্মুক্ত থাকবে গণমাধ্যম কর্মীদের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সচিবালয়ে আগুনে পুড়ল 5 মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। দুর্ঘটনা নাকি নাশকতা জানতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। 3 দিনে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। হাসিনা সরকারের অপকর্মের ফাইল গায়েবে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে সচিবালয়ে, দাবি সার্জিসের। দুর্ঘটনা মানতে নারাজ বিএনপিও, নিরপেক্ষ তদন্তের দাবি। এবং বিডিআর হত্যার তদন্ত দলে থাকবেন বিদেশি আইনজ্ঞ, অন্য দেশের সম্পৃক্ততা পেলে করা হবে দায়ী। প্রথম বৈঠক শেষে কমিশন চেয়ারম্যান 3 মাসে কাজ শেষ করার আশা। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।